হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হলো আমাকে থাপ্পড় দেওয়ার, এই জায়ানকে থাপ্পড় দেওয়ার? তুমি জানো তোমার সাথে এর জন্য এই মুহূর্তে ঠিক কি করতে পারি? দোস্ত শান্ত হও প্লিজ, মেয়েটা ভুল করে ফেলেছে, মাফ করে দে। এর মধ্যে জায়ানের মুঠো ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে এমার্জেন্সিতে আছি বলে আপাতত কিছু বলছি না। নেক্সট টাইম যদি ভুলেও বাই এনি চান্স আবার চোখের সামনে এসেছো, তাহলে তোমার গালের জায়গায় আর গাল থাকবে না, তক্তা বানিয়ে দেবো, ইউ ইডিয়েট। বলেই হন হন করে রাগে গজগজ করতে ইউনিভার্সিটি থেকে চলে যায় জায়ান, সাথে তার বন্ধুরা। হুট করে এত বড় অপমানের জন্য আমি মোটেও তৈরি ছিলাম না। চুপচাপ নিচের দিকে তাকিয়ে চোখের নোনা জলগুলো ফেলছি। বলার মতো বাকি আর কি রেখেছে উনি? এভাবে কেউ কখনো আমায় অপমান করেনি। আর হাত তোলা তো বাদই দিলাম, হয়তো ওনার মতো অত বড় কোনো উচ্চ ফ্যামিলি থেকে বিলং করি না। মধ্যবিত্ত ফ্যামিলির ঘরে ছোট মেয়ে হতে পারি, কিন্তু নিজের মা বাবা অতি খুব আদরের সন্তান। তারা কখনো ভুলেও আমার গায়ে ফুলের টোকাও দেয়নি আজ পর্যন্ত। আর থাপ্পড় তো দূরের কথা, জানি ভুলটা প্রথমে আমারই ছিল। কিছু না বুঝে যাচাই না করে চড় দেয়া ঠিক হয়নি, কিন্তু আমি তো সরি বলেছি তার জন্য। হঠাৎ রিয়া কাঁপা কাঁপা গলায় আমার সামনে এসে বলল, দোস্ত ঠিক আছিস? আমি ছলছল চোখে রিয়ার দিকে তাকালাম। মাথা ডানে বামে দুই দিকে মাথা দুলালাম, যার অর্থ নেই। আমি বাড়ি যাব রিয়া। আর ক্লাস করবি না? ক্লাস করার মতো আমার মুখ রাখছে সেই লোক। এখন ক্লাসে গেলেই সবার হাসি তামাশার রোলের পাত্র হব। আজ আর ক্লাস করার শক্তি বা মুড অবশিষ্ট বাকি আমার মধ্যে নেই। তুই একটু রিক্সা ডাক। হ্যাঁ দেখছি দোস্ত, তুই দাঁড়া। রিয়া গিয়ে ভাগ্যক্রমে মিনিট দুয়ের মধ্যে রিক্সা নিয়েও আসলো। রিক্সায় উঠলাম আমি আর রিয়া। বাসার উদ্দেশ্যে রওনা হলাম। রিক্সা নিজ গতিতে চলছে আর আমি ফুপিয়ে কান্না করছি। দোস্ত তোর খুব খারাপ লাগছে তাই না? গাল পুরো লাল হয়ে গিয়েছে, ব্যথা করছে খুব। বিশ্বাস কর দোস্ত, কেউ চট দিলে হয়তো এত ব্যথা করতো না, কিন্তু দিয়েছে তো পাথর ঘাটের শক্ত পাথর দিয়ে বাড়ি, তাই করছে। দোস্ত সরি, ভুলটা হয়তো আমারই ছিল। তুই সরি কেন বলছিস গাধা? নাক টেনে টেনে বললাম। আমার জন্য তুই তখন ক্যাম্পাস ঘুরে দেখতে রাজি হয়েছিস। আমি যদি তখন এমন কিছু না বলতাম তোকে, তাহলে ধুর, বাদ দে তো। কপালে যা হওয়ার কথা ছিল তাই হয়েছে। এখানে তোর বা আমার কারোরই হাত ছিল না। এখন ভুলেও এই ব্যাপারে ভাইয়া বা বাসার কাউকে কিছু বলিস না। আচ্ছা। এবার তাদের পরিচয়পত্র দেওয়া যাক। ইনি হলেন ফাতেমা জোহারা নাভিলা, এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পরিবারের সাথে নারায়ণগঞ্জ থাকে। বাবা একজন বেসরকারি স্কুলের টিচার, ভাই একজন ব্যাংকার। ফাতেমা দেখতে উজ্জ্বল, ফর্সা, চঞ্চল স্বভাব। গুলো কিন্তু বেশ মায়াবতী। দেখতে যতটা সুন্দর অতটাই দুষ্টু। দেশের নামকরা ব্যবসায়ীর একমাত্র ছেলে নিহান্ত রহমান জায়ান। উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি, উজ্জ্বল ফর্সা, খোঁচা খোঁচা দাড়ি, ফিট জিম করা বডি, নিভ্র নীল চোখ জোড়া, দেখতে কিছুটা ইরানি নাগরিকদের মতো। দেখতে যতটা সুন্দর, রাগ উঠলে অতটাই ভয়াবহ। রাগ যেমন তার নাকের ডগায় কথায় কথায় এসে থাকে। ফ্ল্যাশব্যাক। আজ ইউনিভার্সিটিতে প্রথম দিন ছিল আমার। সপ্তাহখানেক আগে ইউনিভার্সিটির ক্লাস শুরু হয়েছে, কিন্তু অসুস্থ থাকায় আমি এতদিন আসতে পারিনি। ইউনিভার্সিটিতে এসেই ডানে বামে না তাকিয়ে রিয়ার সাথে নিজের ডিপার্টমেন্ট এসে ক্লাসে চুপচাপ বসে পড়ি। নতুন কোনো পরিবেশে নিজেকে সহজে খাপ খাওয়াতে পারি না, এটা আমার একটা স্বভাব। তখন চুপচাপ আশেপাশের মানুষ আর পরিবেশের উম, সংকেতগুলো শুধু বোঝার চেষ্টা করি। দোস্ত, হুম। আমাদের ভার্সিটিটা অনেক সুন্দর তাই না? না, মানে? তুই তো বললি সুন্দর না, তাহলে আমি কি আর বলবো? দূর। আচ্ছা শোন না নাবু বেবি, কি বলতে চাস তা ঝেড়ে কাশ, মাখন কম উইশ কর। চল না একটু ভার্সিটিটা ঘুরে দেখি। তেমন করে তো আর দেখা হলো না। এই না স্যার এখন চলে এসে পড়বে, আর আমি এমনিও এক সপ্তাহ ক্লাস মিস করে ফেলছি, তাই প্রথম ক্লাসটা আপাতত কিছুতেই মিস করতে চাইছি না। আরে কিছু হবে না, চল। তুই যা, আমি যাব না। বারে, এই ছিল তোর মনে? তোর সাথে ঘুরে দেখবো বলে আমি এখনো ভালো করে কিছু ঘুরে দেখিনি, আর সে তুই বলছিস তুই যা। যা, তোর সাথে আর কথাই বলবো না।
আরে আমার ড্রামা রে। ঠিক আছে চল, আর গাল ফুলানোর নাটক করতে হবে না। রিয়া আর আমি পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখছি। এক একটা ডিপার্টমেন্ট ভবন আলাদা। এক ভবন থেকে আরেক ভবনে যেতে পাক্কা 5 থেকে 7 মিনিট সময় লাগে। পুরো ভার্সিটিতে কৃষ্ণচূড়ার গাছের সমাহার। গেট থেকে সরু রাস্তাটা স্বাগতম জানানোর জন্য কৃষ্ণচূড়া ফুলের পাপড়িতে ভরে আছে মনে হচ্ছে। ভাইয়া আসলে ঠিকই বলছে, ভার্সিটি আসলে অনেক সুন্দর। হঠাৎ বেখেয়ালিভাবে হাঁটার পিছু থেকে ওড়না টান অনুভব হলো। মনে হলো কে যেন পিছু থেকে টান দিয়ে উঠল। কে আবার টান দেবে? আমি বিরক্ত নিয়ে ওড়না টান দিয়ে ঠিক করে সামলাতে হাঁটতে নিলে আবারও পিছু থেকে কে যেন টান দিয়ে উঠল। তার টানার ফলে আমার ওড়না ঘাড়ে থেকে অনেকটাই পিছে চলে গেছে। গায়ে অল্প একটু অংশ অবশিষ্ট ছিল। একে তো সেফটি পিন আটকাতে ভুলে গেছি। সিল্কি কাপড়ের ওড়না ছিল যা এক টানেই চলে গেছে। আমি কপাট রাগ নিয়ে যেই না পিছে ঘুরে তাকাবো অমনি মেজাজ গেল তীব্র মান চোটে। আমার পিছু একটা সুদর্শন ছেলে দাঁড়ানো, ফোনে কার সাথে যেন কথা বলছে। ভাব এমন সেই কিছু করেনি। দেখতে সুন্দর হলে কি হবে, অতটাই অসভ্য বদলোক। আমার দিকে ড্যাব ড্যাব করে হা করে তাকিয়ে আছে, আবার যেন কিছুই করেনি। আমি কপাট রাগ নিয়ে কিছু না বলে তার গালে সজোরে এক চড় মেরে দেই। হঠাৎ চড় মারায় রিয়া ভয়ে আটকে ওঠে। নাবু, কি করলি কি তুই? আমার হাত চেপে ধরে বলল রিয়া। কি করলাম মানে? দেখতে পারছিস না তুই উনি কত বড় অসভ্য লোক দেখছিস? মেয়ে দেখলে এরা স্যাচরামি করে। আরে আরে চুপ কর বোন, সামনে তাকা, তারপর কথা বল রাফার। আমি বিরক্ত নিয়ে সামনে তাকিয়ে দেখি আমার সামনে ছোট 10 থেকে 12 বছরের ছোট্ট এক মেয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে আছে। এক হাতে তার গোলাপ ফুলের ছোট্ট ঝুড়ি, আর এক হাতে আমার ওড়নার এক অংশ। এবার বুঝতে কোথাও আর সমস্যা হলো না। রাগের মাথায় আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। জিভ দিয়ে ঠোঁট কিছুটা ভিজিয়ে আমতা করে বলছিলাম ভাইয়া। ছোট বাচ্চাটা ভয়ে আমার দিকে আর জায়ানের দিকে তাকিয়ে ওড়না ছেড়ে দিয়ে এক দৌড়। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে সরি, আসলে আমি বুঝতে পারিনি। আর কিছু বলার আগেই সবার সামনে ঠাস করে একটা চড় বসিয়ে দিল আমার গালে জায়ান। বর্তমানে রিক্সা থেকে নেমে বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মুকে রান্নাঘরে দেখতে পেলাম। বিনা কোনো টু শব্দ না করে চুপচাপ নিজের রুমে চলে আসলাম। রুমে এসে দীর্ঘশ্বাস ত্যাগ করে কাঁধের ব্যাগটা রাগে বেডের উপর ছুঁড়ে ওয়াশরুমে গিয়ে লম্বা এক শাওয়ার নিলাম। বিছানায় এসে শরীর একদম এলিয়ে দিলাম। সাথে সাথেই গালের সাথে পাল্লা মেপে মাথা প্রচন্ড ব্যথা করছে। মনে হচ্ছে কেউ আমাকে গালে চড় মারেনি, 10 ইঞ্চি ইট ছুঁড়ে মেরেছে। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে চলে গেলাম। হাতের কাছে যাই পাচ্ছে তা ছুঁড়ে ভাঙচুর করছে জায়ান। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। আজ পর্যন্ত কেউ তার চোখের দিকে তাকিয়েও ভালো করে কথা বলেনি, আর সেই জায়গায় 2 দিনের আশা কে না কে তাকে ভার্সিটির সবার সামনে চড় দিল। যাই বলিস দোস্ত, মেয়েটাকে পুরো ভরা ক্যাম্পাসের মাঝে তোর মারা একদমই ঠিক হয়নি। আমি কি মেয়েটাকে নাচতে নাচতে বিনা কারণে শর্ট দিয়েছি? মেয়েটা কি আমাকে মানেনি? তখন তোর কাছে তা ঠিক বেঠিক বলে মনে হয়েছিল? তোর চরের সম্পর্কে আমার ধারণা আছে, তাই বলছি। বাচ্চা একটা মেয়ে ভুল করে তাকে চর দিয়ে ফেলেছে, তার জন্য তো সরিও বলেছে। জায়ান রাগ নিয়ে বলল, লাইক সিরিয়াসলি শিহাব, এই তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমার ফ্রেন্ড হয়ে আমার হয়ে কথা না বলে কার হয়ে কথা বলছিস? এটা কার জন্য? ওই অপরিচিত মেয়েটার জন্য? দেখ, তুই আমাকে ভুল বলছিস। তোর যা মনে হওয়ার হোক, আই ডোন্ট কেয়ার। ওই মেয়ের সাহস কি করে হয় নিহান্ত রহমান জায়ানের গায়ে হাত তোলার? এর ভয়াবহ শাস্তি তো তাকে পেতেই হবে। ভাইয়া কি হচ্ছে এসব? তুই এখনো কি ছোট বাচ্চা? নিচে যে দাদি অসুস্থ তা তুই ভুলে গেলি? আর রেডি হসনি কেন? আমাদের যে একটু পর বের হতে হবে সে খেয়াল আছে তোর? পিছু থেকে জায়ানের বড় বোন অহনা এসে রেগে বলে উঠল, তুই যা আপি, আমি আসছি। আজ যেন কোনো ভাঙচুরের টু শব্দ না হয়। আচ্ছা। অহনা যেতেই জায়ান শিহাবের দিকে তাকিয়ে বলে উঠল, এনি হাউ তুই মেয়েটার ফুল ইনফরমেশন বের কর শিহাব। বি রেডি অ্যান্ড প্রিপেয়ার ইউর মাইন্ড ফর মাই পানিশমেন্ট, মিস হোয়াট এভার। মায়ের ডাকে বিকালবেলা ঘুম ভাগলো নাভিলার। ঘুম থেকে উঠে বড়সড় এক টাস্কি খেলো। থতমত খেয়ে ভয়ার্ত গলায় মার দিকে তাকিয়ে বলল,
এইসব কি আম্মু? কি আবার ভিজে টাওয়াল দেখছিস না? 103 ডিগ্রি জ্বর আবার বাঁধালে কি করে? 1 সপ্তাহ হয়নি যে সুস্থ হয়েছিস, আবার ওই সেই জ্বর এসে হাজির। চিন্তিত সুরে বললেন, বিশ্বাস করো আম্মু, আমি একটু বাধাতে চাইনি। সে নিজেই এসে হাজির হয়েছে তোমার বাড়ি। কত বড় বেয়াদব লোক, বিনা নোটিশে খালি আমার সাথে দেখা করতে এসে পড়ে, দেখছো আম্মু? ঠোঁট উল্টে ইনোসেন্ট ফেস করে বলল। মিসেস উম্মে ছোট একটা নিঃশ্বাস ছেড়ে মেয়ের দিকে তাকিয়ে বললেন, এখন চুপচাপ ওষুধটা খেয়ে নে, আমি জলপট্টি করে দিয়েছি। আশা করছি তাতে কিছুটা হলেও জ্বর কমে আসবে। হাতে নামা এক্সট্রা দিয়ে বলল, উফ, এই বেটা জ্বরের জন্য এখন বিনা কারণে অকারণে আমাকে সকাল বিকাল আবারও নাপা এক্সট্রা খেতে হচ্ছে, বিরক্তিকর। যখন ঠিকঠাক করে খাওয়া দাওয়া করবি আর সারাদিনে ফোন কম গুতাবি, তখন দেখবি 2 দিন পর পর তোর কাছে আসতেও চাইবো না। আর না, তখন সকাল বিকাল নাপা খেতে হবে। এই তোমরা সব মারা এমন কেন বলো তো? কেমন আবার? এই যে কথায় কথায় খালি খাওয়া দাওয়া কথা বলো, আর কিছু হলেই আমার বাচ্চা মাসুম নিষ্পাপ ফোনকে বকা দাও। কারণ আম্মু, দিন দিন আমাদের বাসায় এমন 12 মাসের ফার্মের রোগী কোথা থেকে আসছে? কপাল কিছুটা খাত করে রুমে এসে বলল নাফিস। ভাইয়ের এমন অদ্ভুত উটকো কথা শুনে বিরক্তি নিয়ে বিপরীতে নাভিলা বলল, মানে? জ্বর আসলো কি করে? নিশ্চয়ই তুই বাইরে উল্টাপাল্টা কিছু খেয়েছিস। এই মা, ভুলে গেলা ভাইয়া, জর্জ যে আমার পুরাতন প্রেমিক। পুরাতন প্রেমিক বীর পুরুষটা কি আর আসার আগে বলে আসবে, ও গো প্রিয়তমা আমি আসছি গো, শুনছো? হ্যাঁ, তোমাকেই বলছি। মায়ের জিনিস? হাত দেখিয়ে বলল নাফিস। বারে আজই প্রশ্ন জিজ্ঞেস করা তুমি, তার উত্তর দিতে গেলে তখন বলবা মায়ের জিনিস। এটা কেমন কথা ভাইয়া? আম্মু, পাশের বাসার আন্টি আসছে, তোমাকে খুঁজছে। কি জানি লাগবে তার। তুমি যাও, আমি আছি ওর সাথে। কিছুটা বিরক্তি নিয়ে বলল। আচ্ছা, যাচ্ছি। মার রুম থেকে যেতেই নাফিস চট করে পড়ার টেবিলের সামনে থেকে ছোট কাঠের টুলটা নিয়ে বোনের পাশে এমন আয়েসি ভঙ্গিতে গায়ে লিয়ে দিয়ে বসে কালো শার্টের হাত কোণে পর্যন্ত ফোল্ড করতে করতে বলে উঠল, নার্ভাসনেস নাকি ভয়? একটাও না। তাহলে তো জ্বর আসার কথা ছিল না। কিছু হয়েছে? ভার্সিটিতে কেউ কিছু তোকে বলেছে নাকি? চোখ ছোট করে জিজ্ঞেস করলো। নাবিলা ভাইয়ার কথা শুনে ভয়ে কিছুটা হকচকিয়ে গেল। চুপ করে আছিস কেন? এভরিথিং অলরাইট? নাবিলা জিভতে হালকা ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে হেসে বলল, ধুর, কে কি বলবে, এমন কিছুই না। তুমি সব সময় আমাকে নিয়ে বেশি ভাবো ভাইয়া। এমন কিছু না হলেই ভালো। আচ্ছা, ফার্স্ট ডে এট কলেজ থুকু, ভার্সিটি কেমন কাটলো তোর? ভার্সিটি নামটা শুনেই হাসি খুশি মুখটা আবারও মলিন হয়ে গেল। নাবিলা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভালো ছিল। তুমি আসলেই ঠিক বলেছিলে, ভার্সিটিতে আসলেই অনেক সুন্দর। আর ভার্সিটি সিনিয়রগুলো? সিনিয়র দিয়ে আমি কি করব ভাই? কি আর করবি, বড়সড় আমার জন্য একটা মেয়ে খুঁজবি, আর নিজে সে সুযোগ বিলুপ্ত করে একটা ছোট্টখাট্ট প্রেম করবি। ছোটখাটো কিন্তু, বড়সড় না, আগেই বলে দিলাম। ওয়াও, আইডিয়াটা কিন্তু মন্দ না, জোস ছিল। কিন্তু সমস্যা হলো আমার পরম আদরের আব্বাজানের কানে বাই এনি চান্স এই কথাটা ফোড়ন কেটে গেলে বড় সড়ো স্ট্রক করবে। তার সাথে সাথে এই ভয়ঙ্কর অপরাধে তোমার পাছায় এক লাথিয়ে বেরো করে দিতে পারে বাসা থেকে। বিশ্বাস নেই আব্বু কি থেকে কি করে ফেলে। দুই ভাই বোন একে অপরের দিকে তাকিয়ে একসাথে হো হো করে হেসে দিল। ব্যালকনিতে মৃদু আলোতে ইজি চেয়ারে বসে ল্যাপটপের অফিসে কাজ করছে জায়ান। এটা তার ডেইলি রুটিন। রাতের এই সময়টা বাসায় বসে অফিসের ফাইলগুলো চেক করা। ঘড়িতে ডং ডং আওয়াজ হতেই সচেতন চোখে ল্যাপটপ থেকে একবার চোখ তুলে ঘড়ির দিকে তাকালো জায়ান। 10টা মতো বাজছে। ঘড়ি থেকে চোখ ফিরিয়ে ছোট একটা ক্লান্তির নিঃশ্বাস ছেড়ে কাঁধে হাত দিয়ে দুই দিকে কাঁধ নাড়িয়ে কাজের দিকে পুনরায় মন দেওয়ার চেষ্টা করলো। অন্ধকার ভুতুরে রুমে প্রবেশ করার আগে বুকে 2-3 বার থুতু দিল মুন্না। তার কাছে এই বাসার মধ্যে এই ঘরটা কম অদ্ভুত, ভুতুরে লাইব্রেরি বেশি মনে হয়। 3 বছর ধরে এই বাসায় কাজ করছে, কিন্তু এখনো দোতলার এই রুমটায় আসতে তার বড্ড ভয় করে।
তার মূলত কারণ বেশিরভাগ সময় এই রুমটায় লাইট বন্ধ থাকে আর আসবাবপত্রের চেয়ে মোটা মোটা বই দিয়ে তাক ভরা। তার মতে মোটা গাটা বইয়ের মাঝে গম্ভীর ভূতের বসবাস থাকে। এই কথা তার গ্রামের রহমত চাচা থেকে শুনেছিল একদিন। তারপর থেকে তার যত সব ভয়। এক বুক সাহস নিয়ে আতুল কুর্সি পরে রুমে এসে আশেপাশে চোখ বুলিয়ে দ্রুত পায়ে ব্যালকনিতে আসলো মুন্না। বুকে এক হাত দিয়ে বলল, ভাইজান আফামনি আপনার লেগা কালা চা পাঠাইছে। ওটা কালা চা না, মুন্না ব্ল্যাক কফি হবে। হয় ওইটাই পাঠাইছে। এখানে রাখ, আমি পরে খাচ্ছি। ল্যাপটপে চোখ রেখেই বলল জায়ান। ভাইজান আফামনি এখন কথা জিগাইছে, আপনি কি অহন ডিনার করবেন না পরে? ঠিক নেই, আপুকে বলো অপেক্ষা করতে না, আমি পরে এসে করে নেব। আচ্ছা। ডান হাত বাড়িয়ে কফির মগ মুখের সামনে এনে দুই এক চুমুক দিয়েই হঠাৎ ফোনে মেসেজের টুংটাং বেজে উঠল। জায়ান আর চোখে একবার ফোনের দিকে তাকালো, পাত্তা না দিয়ে আবারও নিজের কফি খাওয়াতে মন দিল। কিন্তু বেশি সময় আর হতে পারল না। এবার ফোন বাবাজি বেজে উঠল দাঁত বাজখায় আওয়াজে। জায়ান কফির মগটা কাছের ছোট টি টেবিলে রেখে বিরক্তি নিয়ে ফোন হাতে নিল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল সাথে সাথে শিহাব নামটা। ফোন রিসিভ করে কানে দিতেই ওই পাশ থেকে চটজলদি দ্রুত ফোরন কেটে বলে উঠল, দেখছিস? কি দেখবো? কিছু কি দেখার ছিল আমার? আরে ডিটেলসের কথা বলছি গাদা। কিসের ডিটেলস? ভনিতা না করে সারমর্মটা একটু ছেড়ে ক্লিয়ার করে বল। আরে সে মেয়ের কথা বলছি। কোন মেয়ে? আরে যে তোকে সেদিন চড় দিল। শিহাবের এই কথাগুলো শুনে মুহূর্তে জায়ানের মস্তিষ্কের আনাচে কানাচে বারবার চর কথাটা এসে নাড়া দিয়ে উঠল। আর চোখের সামনে ভেসে উঠল সেই দিনের মেয়েটা। সে তো এই দুদিনের কাজের চাপে একদমই কথাটা ভুলে গেছিল তাকে যে কেউ চর দিয়েছিল। জায়ান খট করে ফোনটা রেখে দিল। চট করে ফোনের মেসেজ অপশানে আসলো স্ক্রিনে তাকিয়ে। নাম ফাতেমা জোহেদা নাবিলা, অনার্স ফার্স্ট ইয়ার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, জেলা নারায়ণগঞ্জ। ও আই সি, মিস নারায়ণগঞ্জা বলে এত দুঃসাহস। সমস্যা নেই মিস, এই জায়ান সব কিছু প্যাকেট করে তোমাকে অতি শীঘ্রই এখান থেকে পাঠিয়ে দেবে। এতটুকু পড়তে আবারও শিহাব ফোন দিল। ফোন রিসিভ করতে শিহাব বলে উঠল, দেখছিস? Now the girl will be gone, dude. বাসার নিচে কড়া কাঠফাটা রোদের তেজের মাঝে দাঁড়িয়ে আছে নাভিলা। ফর্সা চেহারাটা রোদের তাপে কিছুটা লাল হয়ে আছে, তার সাথে তাল মিলিয়ে চেহারাও কিছুটা ঘেমে শেষ। গায়ে নতুন রংধনুর ওড়নার এক কোনায় দিয়ে একটু পর পর কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নিচ্ছে ডান হাত দিয়ে। আর বিরক্তি নিয়ে কিছুক্ষণ পর পর ডানে বামে তাকাচ্ছে, কিন্তু এতে ফলাফল হলো শূন্য। জর্জেট ওড়না দিয়ে কি আর ঘাম মোছা যায়? বিরক্তি নিয়ে এবার বাম হাতটা উঁচু করে চকচক সিলভার কালারের ঘড়ির দিকে এক নজর তাকালো, আর মুখ থেকে সাথে সাথে আচমকা চ আওয়াজ বের হলো। 7:35 বাজছে। রিয়ার আসার কোনো নাম গন্ধ নেই। 8:20 নারায়ণগঞ্জ টু ঢাকা তাদের বাস। বাই এনি চান্স যদি মিস হয়ে যায়, এই মেয়ে কি এখনো নাকের ডগায় প্রাণ সরিষা তেল দিয়ে ঘুমাচ্ছে? তা ভেবে খুব রাগ উঠছে নাবিলা। রাগে সামনে ধুমধাম কয়েক কদম দিয়ে ছোট ইব্রো থিব্রো গলিটা পার হতেই তার সামনের মোড়ে হঠাৎ লাল রঙের একটা মিশু এসে সজোরে ব্রেক কষে থামলো। হুটহাট এমন কিছু হওয়াতে নাবিলার মেজাজ গেল আরো চোটে। যেই না বাজ খায় আওয়াজে ড্রাইভারকে ঘুরে কঠিনতম কিছু কথা বলতে যাবে, অমনি মিশুর পিছনের সিট থেকে রিয়া হাত নাড়িয়ে তাড়া দিয়ে তাকে মিশুতে উঠতে বলল। রাগে গজগজ করতে করতে নাবিলা চুপচাপ মিশুতে উঠে রিয়ার পিঠে ধুপ করে একটা কিল বসিয়ে দিয়ে রিয়ার পাশে এসে বসলো। ওই হারামি ছেমরি, মারলি কেন? ওই বদের নানি, লেট করলি কেন? ওই লেট করছি তোর জন্য আমি পাক্কা দমে 10 মিনিট এই কাঠফাটা রোদের মাঝে রাস্তায় দাঁড়িয়েছিলাম, আর তুই বলছিস লেট করিস নাই? রাগেতে ফুঁসতে ফুঁসতে বলল, তো মানে দেখ, একদমই হুদাই চিল্লাবি না আমার ওপর নাবু। একে তো এই ধরিত্রী দুনিয়াতে 40 টাকায় একটা রিক্সা পাওয়া মহা মুশকিল, তার ওপর এই গরমের মধ্যে তোর এমন ঘ্যান ঘ্যান প্যান প্যান ভাল লাগতেছে না আর কিছু আমার। নাবিলা আর কিছু বলল না।
রাগে চুপ হয়ে গেল। পাক্কা 2 ঘন্টা জার্নি করে ভার্সিটিতে আসলো নাভিলা আর রিয়া। রিক্সা থেকে চট করে দুজন নেমে ভাড়া মিটিয়ে সামনে হাঁটা দিল। 2 বান্ধবী কথা বলতে বলতেই হাসি মুখে ভার্সিটির গেট পেরিয়ে ক্যাম্পাসে আসতেই হঠাৎ কোথা থেকে যেন একরাশ বিনা মাসামকি বারসাতে নীল বৃষ্টির পানি এসে তাদের বরণ করে নিল। যেন তাদের বরণ করে নেওয়ার জন্যই মূলত এতক্ষণ ধরে অপেক্ষা করেছিল। তারা আসলে শুধু তাদের উপরই আজ বর্ষণ হয়ে নামবে। দুইজন পুরো ভিজে টইটুম্বর কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে ক্যাম্পাসে, একে অপরের দিকে অসহায়ভাবে বিস্মিত নয়নে হা করে তাকিয়ে বোঝার চেষ্টা করছে আসলে তাদের সাথে এটা হলোটা কি। হুটহাট এমন কিছুর জন্য তারা মোটো একদম রেডি ছিল না। রিয়ার কাদো কাদো হয়ে এবার নিজের দিকে তাকালো। তার পরনের ডার্ক কফি কালার জামাটা নিমেষে কেমন ফ্যাকাশে হয়ে গেছে। নাবিলার গায়ের নতুন ধবধবে সাদা জামাটা সামনের দিকে কিছুটা ছোপ ছোপ নীল হয়ে আছে, সাথে রংধং ওড়নার এক পাশও নীল হয়ে গেছে। মনে হচ্ছে হাফ নীলের মধ্যে অদ্ভুত ভলপিন করা, সাথে মুখ হাতও নীল হয়ে গেছে। ড্রেসটা আপাতত দেখতে খুব বিচ্ছিরি লাগছে। খুব শখ করে অনলাইন থেকে জাতীয় ড্রেসটা অর্ডার করেছিল 700 টাকা দিয়ে, সেই কম কথা। যা কয়েক ঘন্টা ব্যবধানে পুরো দমে করুণ অবস্থা পরিণত হলো আজ। ওই হুটহাট একরাশ নীল রঙের পানির মেঘ বৃষ্টির খুঁজে চোখ দুটি রক্ত লাল করে যখন হাত মুঠো শক্ত করে সামনে কটমট করে তাকালো, তখন তাদের থেকে কিছু দূরে একগুচ্ছ ছেলে মেয়ের মাঝে দুষ্টু হাসি মাখা অতি চেনা সেই ভয়ঙ্কর মুখ দেখতে পেল নাবিলা। বুঝতে আর কোথাও সমস্যা হলো না যে বিনা মেঘের গর্জন তাদের উপর কোনোভাবে সেই দিনে সেই ভয়ঙ্কর ছেলেটাই করেছে। কৃষ্ণচূড়া গাছটার নিচে বাইকের সাথে হেলান দিয়ে যায় 10-12 জন ছেলের মেয়ের ভিড়ে মাঝে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে নাবিলার দিকে কিলার ট্যাগ করে দাঁড়িয়ে আছে। মুখে তার এক চিলতে আঁকাবাঁকা দাঁতের বিশ্বজয়ের মুচকি হাসি। এবার বাইক থেকে শটান হয়ে দাঁড়িয়ে ফর্সা বাম হাতে সাদা শার্টের ফোল্ড করা হাতটা ঠিক করতে করতে এবার সে ধীরে পায়ে নাভিলার সামনে আসলো। সাথে আশেপাশে একবার চোখ বুলিয়ে ভালো করে সবাইকে দেখে নিল। সেই দিনের মতো আজও মুহূর্তে একটা ছোটখাটো ভিড় জমে গেছে। পাবলিকের আর ফিরতে কিছু মিস করার স্বভাবটা আর গেল না। যদি হয় সেটা আবার ফ্রিতে বিনোদন, তাহলে তো কথাই নেই। জায়ানের মুখে এত হাসি দেখে নাবিলা বিরক্তিটা মস্তিষ্কে এসে নাড়া দিয়ে বড্ড বিষাক্তহীন করে তুলেছে। মনে প্রাণে চাচ্ছে সজোরে ঠাটিয়ে এই ছেলের গালে এক চড় বসিয়ে লাল করে দিতে। এই কেমন ফাজলামো রে ভাই, ফাজলামির একটা লিমিট থাকে। দাঁতে দাঁত চেপে কটমট করে জায়ানের দিকে তাকিয়ে আছে নাভিলা। জায়ান একবার চোরা চোখে নাবিলার দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করে নিল। বুঝতে পারলো সে খুব ভয়ঙ্কর ভাবে রেগে আছে আর তার দিকে লাল বর্ণ হয়ে তাকিয়ে আছে। চোখ থেকে কালো সানগ্লাসটা খুলে ধবধবে সাদা বুকের শার্টের মাঝ বরাবর বাজ করতে করতে বলে উঠল, ওয়েলকাম টু ঢাবি মিস নারায়ণগঞ্জা। নাভিলা জায়ানের সামনে এসে কপালের খাটটা হালকা করে চোখে চোখ রেখে মিষ্টি হাসি দিয়ে বলে উঠল, থ্যাংক ইউ সো মাচ আমাদের এত সুন্দর করে ওয়েলকাম করার জন্য। মোস্ট ওয়েলকাম মিস। কিন্তু কি বলুন তো, আপনি আমাদের এত সুন্দর করে স্বাগতম জানালেন, এখন আমারও তো উচিত বিনিময়ে আপনাকে কিছু উপহার দেয়া, তাই না? আচ্ছা আপনি বলুন তো, আপনাকে এই মুহূর্তে ঠিক কি দেওয়া যায়? আমি না আবার নিজের কাছে কারো ঋণ বেশি দিন রাখা একদমই পছন্দ করি না, বড় মনের বালিকা তো তাই। নাইস জোকস। এই নিহান্ত রহমান জায়ানকে আজ পর্যন্ত টক্কর দেওয়ার মতো কারো দুঃসাহস হয়নি। তোমার সাহস আছে বলতে হবে। আই এম ইমপ্রেসড। কিন্তু বলো তো মিস, নিজের এই ছোট মাথায় অযথা এত কষ্ট আর বেশি চাপ দিও না। আবার সাথে লড়তে আসলে যে ভেঙে চুড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। বলে জায়ান নাবিলার দিকে তাকিয়ে এক চোখ টিপ দিয়ে সামনের দিকে হাঁটা দিল। মিস্টার নিহান্ত। হঠাৎ পিছু থেকে ডাক পাওয়ায় জায়ান থেমে গেল। কপাল কিছুটা খাত করে ভুরুটি কুচকে যেই না পিছন ঘুরে তাকালো, অমনি তার মুখের ওপর বালতির অবশিষ্ট পানিটুকু এসে পড়ল। নাভিলার এমন কার্যকলাপে শিহাবের চোখ বড় বড় করে তাকিয়ে আছে উৎসুক নিয়ে। একবার নাভিলার দিকে একবার জায়ানের দিকে তাকাচ্ছে নেক্সট কি হবে বোঝার জন্য। রিয়া ভয়ত হয়ে মুখে অটোমেটিক্যালি দুহাত চেপে বলে উঠল, সর্বনাশ। জায়ান রাগে ফুঁসছে
জায়ানের চোখ মুখ কপাল ভয়ঙ্করভাবে রাগে লাল হয়ে আছে। ফর্সা কপালে সবুজ কয়েকটা রং স্পষ্ট ফুলে উঠেছে। ডান হাত দিয়ে কপালে বিন্দু বিন্দু নীল রঙের পানিগুলো চেপে মুছে দাঁতে দাঁত চেপে চিল্লিয়ে বলে উঠল, এবার হিসাবটা কিছুটা বরাবর হলো, তাই না? বালতিটা হাত থেকে নিচে নামিয়ে বিশ্বজয়ের হাসি দিয়ে বলল, তোমার সাহস কি করে হলো আমার সাথে এমন কিছু করার? ও প্লিজ মিস্টার নিহান্ত, একদমই চেঁচাবেন না তো। কাকে আপনার এই অযথা রাগ দেখাচ্ছেন আমাকে? কিন্তু কেন? কিছু বলার আগে একবার ভাবুন তো, আপনি আমার সাথে যে কি করেছেন। পরের জন্য খাল কাটলে সে খালে নিজে পড়লে কেমন লাগে? খুব রাগ উঠছে আমার উপর, তাই না? আমারও উঠেছিল, বিশ্বাস করুন। সেই সময় ঠাটি এক চড় দিতে মন চেয়েছিল আপনাকে, কিন্তু সিনিয়র বলে কিছু বলিনি, চুপচাপ সব সহ্য করেছি। তুমি কাকে কি বলছো আদৌ বুঝে বলছো তো? রাগে কটমট করে বলল, জি, আমি আপনাকেই নিহান্ত রহমান জায়ানকে কথাগুলো বলছি। আমাকে বাকি সবার মতো দুর্বল বা অবলা ভাবার একদমই ভুল করবেন না। আমি নিজের জন্য যথেষ্ট পরিমাণ ফাইট করতে জানি, তাই নেক্সট টাইম আমার থেকে দূরে থাকবেন। বলে নাবিলা হনন করে ভিতরে চলে গেল। শিহাব নাবিলা যাওয়ার দিকে তাকিয়ে জাহানের কাঁধে হাত দিয়ে বলে উঠল, দোস্ত হোয়াটার টাসা। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি যদি এই মেয়ের লাইফকে হেল্প না করছি, আমার নামও জায়ান না। জায়ান শিহাবের দিকে তাকিয়ে রেগে বলে উঠল। ওয়াশরুমে বড় আয়নার দিকে তাকিয়ে আছে নাবিলা। মুখের অবস্থা খুব বাজে, আর জামার কথা তো বাদই দিলাম। পানির কলটা ছেড়ে পানি দিচ্ছে চোখে মুখে, আর রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তার পাশে রিয়া দাঁত দিয়ে নখ খাচ্ছে আর ভয়ে ওয়াশরুমে পায়চারি করছে। তার এখন ওয়াশরুম থেকে বের হতেও কেমন যেন ভয় করছে, যদি আবারও হুটহাট কিছু হয়। এতদিন গল্পের মধ্যে শুধু শুনে এসেছে সিনিয়রদের হাতে জুনিয়রদের র্যাগিং হয়, কিন্তু কে জানতো তারা একদিন এই সবের পাঙ্গার শিকার হবে। বোন, তোর ভয় করছে না? না, তুই এত শান্ত কিভাবে আছিস ভাই? কারণ তুই অশান্ত আছিস তাই। রিল্যাক্স রিয়া, মাথায় জগা খিচুড়ি করা বন্ধ কর। রিয়ার কাঁধে দুই হাত দিয়ে বলল, কিভাবে বন্ধ করব বল? আমার যে বড্ড ভয় করছে, যদি আবারও কিছু হয়। আজকের মতো কিছু আর হবে না, এটা নিয়ে তুই নিশ্চিন্ত থাক। আজকের করা অপমান হজম করতে তার বেশ হেসপেশ হবে, তাই আপাতত কিছু করবে বলে মনে হয় না। চল ক্লাসে যাই, ক্লাস করতে হবে তো। হ্যাঁ চল। বাসায় এসে দেখি ফ্ল্যাটের মেইন দরজাটা খোলা। অদ্ভুত তো, আম্মু এই দিন দুপুরে গেট খুলে রাখছে কেন? বাই এনি চান্স এই দিন দুপুরে কোনো চোর টোর আবার আসলো না তো বাসায়? আম্মু ভেতরে হন্তদন্ত হয়ে এসে দেখি আম্মু পাশের বাসার জাবেদা আন্টির সাথে ড্রয়িং রুমে ছোট সোফাটায় বসে টিভির কোনো সিরিয়াল নিয়ে কি বিষয় জানি কথা বলছে। তাদের গভীরতম সিরিয়াসনেস আলোচনা মুগ্ধ থাকায় আর উল্টো হয়ে বসায় আমার দিকে এখনো তাদের নজর এসে পড়েনি। আমি সেই সুযোগে দীর্ঘশ্বাস নিয়ে নিঃশব্দে আস্তে আস্তে বাসার ভেতরে প্রবেশ করলাম। পায়ে থেকে জুতা দুটো চট করে খুলে শব্দবিহীন আস্তে করে জুতোর বক্সে রাখলাম। আম্মুর দিকে আর চোখে একবার তাকিয়ে উঠে দৌড়ে নিজের রুমের দিকে এক ছুট দিলাম। আমার জামার এমন বেহাল অবস্থা দেখলে নিশ্চিত আম্মু এই নিয়ে আমার উপর এক ঝাঁক প্রশ্ন অনেরও ট্যাগ করতেন। রুমে এসে পরের ছোট্ট টেবিলে কাঁধের ব্যাগটা রাখলাম। আলমারি থেকে হালকা গোলাপি কালারের একটা কামিজ নিয়ে ওয়াশরুমে গেলাম শাওয়ার নেয়ার জন্য। এই মুহূর্তে লম্বা এক শাওয়ার নেওয়া খুব দরকার। গা কেমন গুলিয়ে আসছে, সাথে মাথাও ঘুরছে। ওয়াশরুম থেকে বের হয়ে আগে হাতের কাপড়গুলো বারান্দায় গিয়ে টান টান করে ঝেড়ে ভালো করে মেলে দিলাম। জামার দাগগুলো ওঠাতে আমার অনেক হেসপেস করতে হয়েছে। আম্মু যাতে কিছু না বুঝতে পারে তার জন্য শুধু এত কষ্ট করা। হাত দুটো তো প্রচন্ড লাল হয়ে আছে জামার থেকে ঘষে ঘষে দাগ ওঠানোর ফলে। মাথার টাওয়ালটা খুলে ভেজা চুলগুলো মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে এসে থমকে দাঁড়ালাম আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে। নাক অদ্ভুতভাবে কেমন লাল হয়ে আছে। সকালে যে ভেজা জামায় ক্লাস করায় করুণ ঠান্ডা লেগে গেছে ইতিমধ্যে। মাথাটা কেমন ফাঁকা ভার ভার লাগছে। ঠান্ডায় কিছু ভালো লাগছে না। এই ঠান্ডায় জ্বর বাবাজি আগমন আবার না রটলেই হবে। বিছানায় গিয়ে কাঁথাটা টেনে গা এলিয়ে দিলাম।
আর সাথে সাথে চোখে এক ঝাঁক ঘুম এসে ভর করলো। ভার্সিটির ক্লাসে শেষে জায়ান মাঠে এসে একবার ভালো করে আশেপাশে চোখ বোলালো। কি জানি মনে করে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দিকে পা বাড়ালো, কিন্তু আশেপাশে খালি তেমন কোলাহল নেই। এইদিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2টো বাজতে আরো 10 মিনিটের মতো আছে। এত তাড়াতাড়ি তো ভার্সিটি থেকে বাসা যাওয়ার কথাও না। তাহলে কোথায় গেল মেয়েটা? একজন ছেলে তার পাশ দিয়ে যাচ্ছিল। জায়ান ভুরু কুচকে থামিয়ে হাতের ইশারায় তাকে কাছে আসতে বলল। জি ভাইয়া, কিছু বলবেন? কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। তোমাদের ক্লাস কি এখন শেষ না? না ভাইয়া, ক্লাস তো শেষ হয়েছে আরো 2 ঘন্টা আগে। লাস্টের 2 ঘন্টা তো ক্লাস অফ ছিল, তাই আমাদের 12টার দিকে ক্লাস শেষ হয়ে গিয়েছে। ও, জায়ান বিরক্তি নিয়ে বাইকের সামনে এসে পকেট থেকে বাইকের চাবিটা বের করে স্টার্ট দিল বাসায় যাওয়ার জন্য। আজ রবিবার, নাফিজের ব্যাংক বন্ধ। মিস্টার সাদাফ হোসেনের স্কুলে পরীক্ষা চলছে। সকালের দিকে তার ডিউটি ছিল, দুপুরের দিকে নেই, তাই সে আপাতত এই সময় বাসায় আছে। খাবারের টেবিলে মিস্টার সাদাফ, নাফিজ, নাভিলা, মিসেস উম্মি একসাথে বসে দুপুরের খাবার খাচ্ছে। মিসেস উম্মি কপাল গম্ভীর খাত করে নাভিলার দিকে তাকিয়ে আছে। চেহারাতে এক দুশ্চিন্তার ছাপ তার। মেয়েটা নাক টেনে খাচ্ছে, চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, গালগুলো কেমন ফোলা ফোলা, সাদামাটা ফ্যাকাশে হয়ে আছে। মেয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার চেহারায় হুট করে বিশ্বের এক চিন্তা রাজ্য এসে ভর করলো। মিস্টার সাদাফের দিকে তাকিয়ে বলে উঠল, আচ্ছা, কালা মুন্সি এখন কোথায় বসে বলতে পারবে? মিস্টার সাদাফ ভাতের লোকমাটা মুখের সামনে এনে থেমে গেলেন। নিজের স্ত্রীর দিকে তাকিয়ে ভুরুটি কুঁচকে বিপরীতে বললেন, হঠাৎ তার কথা জিজ্ঞেস করছো যে? এত কথা কেন বলো? দরকার আছে বলেই তো জিজ্ঞেস করেছি, বিনা কারণে তো আর করছি না। এখন বলো, জানো কি জানো না? মিসেস উম্মের চটমট উত্তর, আগে যেখানে বসতো এখন সেখানেই বসে। ঠিক আছে। গম্ভীর হয়ে বলল, তা হঠাৎ তোমার তার কি এমন দরকার পড়লো বললো না যে? ভাবছি আজ তার কাছে যাব, সাথে তুমিও যাবা আমার সাথে। তা কি কারণে যাব শুনি একটু। নাবিলার জন্য পড়া পানি আনতে যাব, সাথে জেনে আসবো মেয়েটার উপর কেরু বাজে কুনজর পড়েছে কিনা। মেয়েটার দিকে একবার ভালো করে তাকিয়েছো? মেয়েটা যে দিন দিন কেমন রোগা হয়ে যাচ্ছে। প্রথম দিন ভার্সিটিতে গিয়ে এত জ্বর বাঁধালো, আর আজ গিয়ে ঠান্ডাও বাঁধালো। নাবিলা খাওয়া বন্ধ হয়ে গেল। থমথম হয়ে মার দিকে একবার তাকালো তার এমন আজগুবি কথা শুনে। জ্বর ঠান্ডার সাথে হুজুরের কি সম্পর্ক সেইখানে এটাই বুঝে উঠতে পারছে না। আম্মু, এমনটা সিজন চেঞ্জের জন্যও তো হতে পারে। কালাম মুন্সির কাছে না গিয়ে ওকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও, এতে ওরই ভালো হবে। তুই চুপ থাক নাফিস, কোনো সিজন টিজন চেঞ্জের জন্য এমন হয়নি। আমি ভালো করেই তা জানি। ছোট থেকেই ওর সাথে এমন অনেক হয়েছে। কেউ একটু সুন্দর করে বললে, অদ্ভুতভাবে তাকালে অমনেই পরের দিন অসুস্থ হয়ে পড়তো মেয়েটা। আজও তেমনটা হয়েছে। না হলে ভার্সিটি থেকে আসার পরপরই 2 দিন কেন এত অসুস্থ হয়ে পড়বে? নিশ্চয়ই কেউ বদকুনজরে তাকিয়েছিল। মাঝে 2-3 দিন কেটে গেল। নাভিলা অসুস্থ থাকায় ভার্সিটি আসেনি। ঠান্ডায় গলায় ফুলে টনসিল হয়ে গেছে, গলার স্বরও অনেকটা বসে গেছে, যার কারণে কথা বলতে তার খুব কষ্ট হয়। জায়ান গত 2-3 দিন ধরে ভার্সিটিতে এসে ক্লাস শুরু হওয়ার আগে এবং ক্লাস শেষে নিয়ম মাফিক করে একবার হলেও চোখ বুলিয়ে এত সবার মাঝে নাবিলাকে সে খোঁজে। কেন খোঁজে তা সে জানে না, কিন্তু বিরক্তি নিয়ে মেয়েটাকে খোঁজে। নাবিলার হঠাৎ কোনো খোঁজ খবর নেই। রিয়াকে ভার্সিটিতে আসতে দেখে কিন্তু তার সাথে নাবিলাকে আর দেখা যায় না। কাউকে জিজ্ঞেসও করতে পারছে না। জিজ্ঞেস করলে কে কি না মনে করে বসে এই ভেবে। এই প্রথম সে কোনো মেয়েকে এত খুঁজছে। এটাও কিসের জন্য? তার সাথে এর উপর পা দিয়ে ঝগড়া করার জন্য? এটাই ভাবাচ্ছে খুব করে জায়ানকে। যে জায়ান কোনো মেয়েকে এক চুলো পাত্তা দিত না, সে জায়ান এখন এত ভিড়ের মাঝে একটা মেয়েকে খুঁজছে। জায়ান আনমনে অন্য মস্তিষ্কে থাকায় বন্ধু আড্ডা মহলের মাঝে বলে ওঠে, মেয়েটা আসলে 1 নম্বর ফাঁকিবাজ, তাই তো আসছে না। কি ভাই? ফাঁকিবাজ। তো মায়েরা কেটায় কার কথাই বা বলছিস? আমরা তো একটু শুনি। ইটস আ লাকি গার্ল। হঠাৎ শিহাবের এমন কথা জাহানের হুঁশ আসে। সে কিছুটা থতমত খেয়ে যায়। আর চোখে তাকিয়ে দেখে রাফি, আকাশ, শিহাব তার দিকে কেমন বাঁকা চোখে তাকিয়ে আছেন, যা তার চোখে কোনোভাবেই ভালো ঠেকাচ্ছে না। তার এখন নিজের উপরে নিজেরই খুব রাগ লাগছে।
কেন যে সে ভুল জায়গায় মুখ ফসকে ভুল কথাটা বলতে গেল। কপাট রাগটা নিয়ে জায়ান বলে উঠল, মাইয়া পাইলি কি? তুই তো কইলি। সব জায়গায় যে খালি মাইয়া মাইয়া করিস, তাই মাইয়া মাইয়া শুনবি। ভালো কথা তো আর শুনবি না, কানের নিচে দুইটা কষে দিলেই ঠিক শুনবি। সেদিস এখন চল ক্যান্টিনে যাই, খুব ক্ষুধা লেগেছে আমার। ক্যান্টিন থেকে এসে একটা কেন 2টা দিস। তোর জন্য আজ শিহাবের গালকে লাল করার অফার দিলাম আমি। শিয়াব রেগে মেগে আকাশের পিঠে ধূপ করে 2-3 কিল বসিয়ে দিল। এতে জায়ান রাফি হো হো করে হেসে দিল। আকাশে আজ অনেক শুভ্র মেঘ জমেছে, চারপাশে কেমন ছোটাছুটি করছে, তার মাঝে বিদ্যুৎ গুলো হঠাৎ করে কিছুক্ষণ পর পর চিলিক দিয়ে উঠছে। চারপাশে মৃদু হালকা বাতাসও বলছে হয়তো মাঝরাতে বা শেষ রাতের দিকে বৃষ্টি আসবে। সন্ধ্যার দিকে ভাইয়ার সাথে নাবিলা হাঁটতে বের হয়েছে। বাবার ভাইয়ার সাথে তার হুটহাট এমন বিনা প্ল্যানে রাতে হাঁটতে বের হওয়া খুব ভালো লাগে। আর আবহাওয়া যদি এমন হয় তাহলে তো কথাই নেই। হাঁটতে হাঁটতে তারা বাসার কাছে চাষারা শহীদ মিনারে এসেছে। শহীদ মিনারের টঙের দোকানের সামনে এসে নাফিস বোনের দিকে তাকিয়ে বলল, তা কিছু মিছু খাই? 1 কাপ কড়া জলপাই চা। চোখগুলো ছোট করে হেসে বলল। নাফিস বোনের নাক টেনে সামনের ছোট কাটা চুলগুলো হাত দিয়ে আলতোভাবে এলোমেলো করে দিল। সে জানতো তার বোন এই কথাটাই বলবে। তার যে জলপাই চা খুব পছন্দ সেটা আর কেউ না জানলেও নাফিস ভালো করেই জানে। বস, আমি অর্ডার দিয়ে আসছি। নাভিলা টঙের সামনে ইট দিয়ে যে উঁচু জায়গাটাই সেখানে এসে বসলো। নাফিস টঙের দোকানে দাঁড়িয়ে আছে, চা নিয়ে বোনের কাছে আসবে। আশেপাশে আরো অনেকেই সারি সারিতে বসে আছে, কেউ প্রিয়তমার সাথে, কেউ বা বন্ধু মহলের সাথে, আবার কেউ একা। জায়ান আজ বাবার সাথে অফিসের এক কাজে বিকালের দিকে নারায়ণগঞ্জ এসেছে। অফিসের কাজ মাত্র শেষ হলো, সবে মাত্র বাসায় ফিরবে। কিন্তু হঠাৎ মাঝ রাস্তায় তার বাবার সাথে এক বয়স্ক লোকের সাথে দেখা হয়ে গেল। তখন থেকে দুজন তাদের কথার মাঝে এতই হারিয়ে গেছে জায়ান যে তাদের মাঝে দাঁড়িয়ে আছে সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। কথার ধরন শুনে মনে হচ্ছে অনেক দিনের পুরনো পরিচয় হবে তাদের। জায়ান কিছুটা বিরক্তি নিয়ে তাদের থেকে কিছু দূরে চাষারা শহীদ মিনারের পাশে যে শপিং মল আছে সেখানে ফাঁকা একটা জায়গা দেখে চুপ করে গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। তার কাছে একঝাঁক মানুষের কোলাহল ভিড় এইসব কোনো কালেই ভালো লাগে না। যত সম্ভব এইসব থেকে নিরিবিলি জায়গায় থাকতে পছন্দ করে। বিরক্তি নিয়ে বাবার দিকে একবার তাকালো। এখনো তার বাবা গল্পে মেতে আছে। জায়ান যে তার সাথে আছে তা যেন ভুলেই গেছে। চোখ ফিরিয়ে আশেপাশে তাকাতে লাগলো জায়ান। হঠাৎ একঝাঁক ভিড়ের মাঝে কালো কামিজ পরিহিত একটি মেয়েকে দেখে কিছুটা থমকে গেল। চোখ দুটো ফিরিয়ে নিচে তাকালো, আবারও কি জানি ভেবে তাকালো। ভিড়ের মধ্যে সেই মেয়ের দিকে চুলগুলো উঁচু করে আধ খোপা করা, চোখ জোড়াতে গোল ফ্রেমে চিকন চশমা পরা, ছোট কাটা কাটা চুলগুলো এলোমেলো হয়ে কিছুক্ষণ পর পর হালকা বাতাসে উঠছে। ঠোঁট কামড়িয়ে আশেপাশে বারবার তাকাচ্ছে আর বাম হাত দিয়ে এলোমেলো চুলগুলো কানের পিঠে গুঁজে দিচ্ছে। জায়ান কুঁচকে থাকা ভুরুটা আরো খাদ করে হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে গম্ভীর হয়ে বলে উঠল, মিস ফাঁকিবাজ নারায়ণগঞ্জে এখানে এই সময়? রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে আমি ব্যাগ গোছাচ্ছি। কাল ক্যাম্পাস যেতে হবে। গত 3 দিন ধরে যাই না, কাল তো যেতে হবে। অনেক হয়েছে শান্তির দিন কাটানো, এখন তো অ্যাটলিস্ট পড়ায় মন দিতেই হবে। না হলে রেজাল্ট একটু 19 থেকে 20 হলেই আমার প্রাণ প্রিয় আদরের ভাইয়া আমার টাই ফিশ করে দেবে। সব রেডি করে এবার আয়নার সামনে দাঁড়িয়ে কোনো রকম চুলে 2 বেনি করে নিলাম। ঘুমের চোখ দুটো টলমলো করছে, তেমন তাকাতেই পারছি না ঠিক করে। রাতে আমার আবার 2 বেনি করে ঘুমানোর অভ্যাস। বেনি ছাড়া ঘুমোতে ভালো লাগে না, তাই কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি। 2 বেনি করে পড়ার টেবিল থেকে ফোনটা হাতে নিলাম। রুমের লাইট অফ করে ডিম লাইটটা অন করে বিছানায় এসে গা এলিয়ে দিলাম। সকাল 7:30। নীল আর কালো রঙের কম্বিনেশনে কামিজ পরে নিলাম। এই গরমের মধ্যে চুলগুলো উঁচু করে একটা ঝুঁটি করে নিলাম। সামনের ছোট চুলগুলো ক্লিপ দিয়ে কোনো রকমে আটকে নিলাম, না হলে কিছুক্ষণ পর পর কপালে এসে বিরক্ত করবে। মুখে বিশেষ করে কিছু মাখার ইচ্ছা নেই, তাই আপাতত হালকা পাউডার হাতে নিয়ে মুখে মিশিয়ে নিলাম। ব্যাগটা কাঁধে নিয়ে ড্রয়িং রুমের ছোট্ট বাক্সে থেকে জুতোটা নিয়ে পড়তে পড়তে আম্মুকে জোর গলায় বললাম, আম্মু আসি। এই দাঁড়ায় আসি মানে কি? নাস্তা করবি না?
রান্নাঘর থেকে ছুটে এসে বললেন আম্মু, না আম্মু, ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিব, এখন নাস্তা করতে বসলে বাস ছেড়ে দেবে, আর বাস মিস হলে প্রথম 2-1টা ক্লাস মিস হয়ে যাবে। সেই তো, ক্যান্টিন থেকে যেহেতু নাস্তা করবি, তাহলে আমি সকাল 6টা থেকে উঠে এত কষ্ট করে নাস্তা কাদের জন্য বানাচ্ছি? বস, আর নাস্তা দেই, চুপচাপ খেয়ে যা। গরম গরম পরোটা মাত্র চুলা থেকে নামিয়েছি। নাস্তা করতে আর কতটুকুই বা সময় লাগবে তোর? রাগ করো না আম্মু, প্লিজ, হাতে টাইম নেই। রিয়া নিচে এসে দাঁড়িয়ে আছে, আমি ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিব মনে করে, তুমি চিন্তা করো না। তাহলে পরোটা একটা রোল করে পেঁচিয়ে দেই, বাসে বসে খেয়ে নিস। লাগবে না আম্মু, আমার এখন মোটেও খিদে নেই, বিশ্বাস করো। আচ্ছা, সাবধানে যাস, আর শুন, মনে করে পরে কিছু খেয়ে নিস। আচ্ছা মেরি মা, আমি যাই এখন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভার্সিটি এসে ক্যাম্পাসে আশেপাশে ডানে বামে সব ভালো করে খুঁটিয়ে দেখে নিলাম। পরিবেশ আমার জন্য খুব নীরব। দূর দূরান্ত আহান্তটুকু নিহান্তকে আপাতত দেখা যাচ্ছে না। যাক বাবা, বাঁচা গেল। মিস্টার কুফার দল তাহলে আজকে আসেনি, না আসলে আমার জন্যই ভালো। এখন ক্লাসে গিয়ে শান্তিভাবে ক্লাসটা করতে পারলেই চলে। ব্যাগের ব্যান্ডেল চেপে হাঁটা দিলাম নিশ্চিন্তভাবে নিজের ডিপার্টমেন্টের উদ্দেশ্যে। এই দাঁড়া দাঁড়া, কি? আমাকে রেখে কোথায় যাচ্ছিস? তাহলে কি তোরে কোলে করে নিয়ে যাবো আমি? যাদব মাইয়া, হাঁটতে পারিস না কচ্ছপের মতো? দিন তারা ভাবে হাঁটছিস কেন? এমনি কোনো ভালো মানুষ হাঁটে? তুই কিন্তু আমাকে অপমান করছিস নাবুর বাচ্চি। একদমই না, এখন পায়ের গতি দ্রুত করে চল, না হলে তোর জমের দল এসে অপমান কত প্রকার ও কি কি আমার থেকেও ভালো করে ব্যাখ্যা বুঝিয়ে শুনিয়ে দেবে। সামনে হাঁটতে নিতেই বললাম, 1 মিনিট দাঁড়াও। আবার কি? পিছে তাকিয়ে বললাম, আমার দিকে না, ডানের দিকে তাকাইয়া দেখ মাইয়া। রিয়ার পাশে তাকিয়ে দেখি একটা চিকনা চাকনা হ্যাংলার মতো ছেলে আমার দিকে কেমন করে গাল হাসি দিয়ে ক্যাবলাকান্তর মতো তাকিয়ে আসছে। তার এত হাসি দেখে আমার গা জ্বলে যাচ্ছে। হাই, আমি রাজ। আপনি রাজ না তাজ? তা আমি কি করব ভাই? তা আপনার সিমরানকে না খুঁজে আমার কাছে কি? আমি কি আপনাকে কোনোভাবে চিনি? ছেলেটা আমার কথা শুনে হাসলো, যেন আমি তাকে এই মুহূর্তে কোনো জোকস বলেছি। মুখের ভাব গম্ভীর এমন তার। তুমি চিনো না মিস, কিন্তু আমি তো তোমাকে চিনি, নাভিলা, রাইট? তোমার সাহস আছে বলতে হবে। আই এম ইমপ্রেসড। যেমন? বিরক্ত নিয়ে বলল। তুমি যেভাবে জাওয়ান ভাইকে চড় দিয়েছো, ভার্সিটি কম বেশি সবার মুখে এখন তুমি চর্চায় আছো। এখন কি আপনার জায়ান ভাইয়ের মতো সেই চর খেয়ে সবার মুখে চর্চায় হতে মন চাচ্ছে? হ্যাঁ, আপনি যদি চান আমি ইচ্ছে পূরণ করতে পারি, সমস্যা নেই। ছেলেটা আমার কথা শুনে আবারও হো হো করে হাসলো। তার হাসি দেখে আমার এখন পাগল মনে হচ্ছে। এত হাসার মানে কি? আমি কি হাসির কথা বলেছি? হাসি থামিয়ে বলে উঠল, তুমি কি সবসময় এমন তিক্ত হয়ে কথা বলো? মুড আর মানুষের ওপর ডিপেন্ড করে। আপাতত আমার ক্লাসের জন্য লেট হচ্ছে, আমি যাই, আল্লাহ হাফেজ। এই ভাইয়া, জলদি রে, এখান থেকে চল। কানে কানে ফিসফিস করে। কেন? ছেলেটার মাথায় মনে হয় কোনো সমস্যা আছে। কি বলছিস? ঠিকই বলছি। লাইব্রেরিতে ফাঁকা একটি টেবিলে দুটো চেয়ারে বসে আছে নাভিলা আর রিয়া। এই সময় লাইব্রেরিতে তেমন কোনো স্টুডেন্ট নেই। যারা আছে তারা নিজেদের মতো বই নিয়ে আপাতত খুব ব্যস্ত। কাউকে দেখার মতো এখানে কাউরই সময় নেই। রিয়া ফোনে কিসের যেন একটা ভিডিও দেখছে, আর হেসে হেসে কিছুক্ষণ পর পর নাভিলার উপর হেলে দুলে এসে পড়ছে। নাবিলাতে খুবই বিরক্তি হচ্ছে, বারবার রিয়ার দিকে চোখ গরম করে তাকিয়ে তাকাচ্ছে। আশেপাশে মানুষও কিছুক্ষণ পর পর বই থেকে চোখ উঠিয়ে রিয়ার দিকে তাকাচ্ছে আর হাতের ইশারায় বিরক্তি নিয়ে চুপ থাকতে বলছে তাকে। ওই সিমরি, চুপ করবি তুই, না থাপ্পড় খাবি? কোনটা? হ্যাঁ, কেরানি মামা দেখছিস কেমন করে চোখ পাকিয়ে তাকিয়ে আছে? এখন তোর জন্য আমাকেও ঘাট ধরে বের করে দেবে মনে হচ্ছে। তারপর তোর ক্রাশ থুকু বস সিনিয়র এসে ফ্রিতে র্যাগিং করবো আমাকে। এটাকে তুই চাস? রিয়া ভয়ার্ত হয়ে এক ঢোক গিলল, দ্রুত ডানে বামে দুই দিকে মাথা দোলালো, যার অর্থ না। রিয়ার বিপরীতে চোখ দিয়ে সবাইকে অসহায় হয়ে সরি বলছে। এভাবে সে ফোন রেখে সিরিয়াস হয়ে উঠে তাক থেকে একটা বই নিয়ে বসতে পড়তে নাভিলা রিয়ার থেকে চোখ সরিয়ে নোট করায় মন দিল। আজ 3 দিন পর ভার্সিটিতে এসেছে, এমনি অনেক পড়া মিস হয়ে গেছে। এগুলো এখন সব কালেক্ট করতে হবে তার। অ্যাটিটিউড ও নিজের পার্সোনালিটি নিয়ে লাইব্রেরিতে প্রবেশ করলো জায়ান। হাতে তার মোটা কাটা একটা বই। জায়ান আজ ব্ল্যাক প্যান্ট, সাদা টি শার্টের উপর কালো জ্যাকেট পরেছে।
সফট সিল চুলগুলো সেট করা, ফর্সা এক হাতে কিছুটা ব্রেসলেট পরা আর এক হাতে নাম না জানা কোনো দামি ব্র্যান্ডের ঘড়ি। বুকের কাছে ঝালানো কালো কালারের সানগ্লাসটা চিকচিক করছে। এতে থেকে দেখতে বেশ লাগছে। নাবিলার টেবিলে বরাবর সিটে এসে দাঁড়ালো জায়ান। এখন লাইব্রেরি কম বেশি অনেকের থেকে নজর উঠিয়ে জায়ানের উপর দিয়ে রেখেছে। সিনিয়র বড় ভাই আর ভার্সিটির ক্লাস বলে কথা। জায়ান মুঠোফোনে অফিসের ম্যানেজারের সাথে খুব গম্ভীর হয়ে একটা মিটিং নিয়ে কথা বলছে। আপাতত তার আশেপাশে তেমন খেয়াল নেই। জায়ান এবার ফোনে কথা শেষ করে ফোন পকেটে রাখলো। আশেপাশে তাকিয়ে দেখে অনেকেই তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছেন। এতে জায়ানের মেজাজ গেল কিছুটা বিগড়ে। এভাবে তাকিয়ে থাকার মানে কি? কখনো কি কোনো ছেলে দেখেনি? জায়ান বিরক্তি নিয়ে হাতের বইটি টেবিলের উপর কিছুটা শব্দ করে আওয়াজ করে রাখলো। হুটহাট এমন কিছু হওয়াতে নাবিলা কিছুটা কেঁপে উঠল। খাতা থেকে মাথা উঠিয়ে একবার রিয়ার দিকে ক্ষিপ্ত হয়ে তাকালো কিছু বলার জন্য, কিন্তু রিয়াকে উল্টো ভরার্থ হয়ে সামনে থতমত হয়ে তাকিয়ে থাকতে দেখে সন্দেহ নিয়ে রিয়ার দৃষ্টি অনুসরণ করে নাবিলা তাকিয়ে তার সামনে কুভা দলের লিডার ওরফে জায়ানকে দেখে দাঁড়িয়ে আছে। এইভাবে চোখে চোখ পড়াতে জায়ানও কিছুটা অবাক হয়ে যায় নাবিলাকে লাইব্রেরিতে দেখে। নাবিলা জায়ানের থেকে চট করে দ্রুত চোখ নামিয়ে আবারও নোট করায় মন দিল। মুখের হাবভাব মুহূর্তে এমন করে রেখেছে জায়ানকে সে একদমই চেনে না। তার সামনে যে জায়ান স্বয়ং দাঁড়িয়ে আছে তাকেও দেখেনি। জায়ান কিছুটা তীক্ষ্ণ নজরে নাবিলার কার্যকলাপগুলো পর্যবেক্ষণ করলো। এতে সে কিছুটা অপমান বোধ করলো। নাবিলার এমন আচরণে জায়ানের খুব রাগ উঠছে। মন চাচ্ছে তাকে ঠাটিয়ে আরেকবার চড় দিতে। কোথায় সে ভাব দেখাবে আর কোথায় এই মেয়েই তাকে উল্টো ভাব দেখাচ্ছে। ভাব দেখে মনে হয় সে সিনিয়র, আমি জুনিয়র। জায়ান দাঁতে দাঁত চেপে রাগে ফুঁসতে ফুঁসতে টেবিলের উপর হাত দিয়ে জোরে এক বাড়ি দিয়ে হনহন করে চলে গেল লাইব্রেরি থেকে। নাবুরে, এটা কি ছিল রে ভাই? রিয়া মাথায় হাত দিয়ে বলল, ছোটখাটো মাইন্ডের ফালুদা অ্যাট্রাকের ব্লাস্ট ছিল রে ভাই। দাঁত গেলিয়ে বলল, সিঁড়িতে বেখেয়ালি ভাবে উঠতে নিতেই কারোর সাথে ধাক্কা খেয়ে কয়েক ধাপ সিঁড়ি থেকে নিচে পড়ে গেলাম। তাই কিছুটা ব্যথাও পেলাম। বাম হাতটা কোনোইতে প্রচন্ড জ্বালা করছে, হয়তো ছিলে গেছে। হাত ঝাড়তে ঝাড়তে সামনে বিরক্তি নিয়ে তাকাতেই একটা ছেলেকে দেখতে পেলাম। সরি, আমি আসলে খেয়াল করিনি। সরি, আপনি মনে হয় তাকে অনেক ব্যথা পেয়েছেন। হন্তদন্ত হয়ে বলে উঠলো আর আমার দিকে এক হাত বাড়িয়ে দিল। আমি তার হাত না ধরে নিজে থেকেই ধীরে সুস্থে উঠে বললাম, ইটস ওকে ভাইয়া, আমারও দোষ ছিল কিছুটা। আমি কিছুটা অন্যমনস্কতে ছিলাম, তাই উঠতে গিয়ে আপনাকে একদমই খেয়াল করিনি, তাই ধাক্কা লেগে গেল। সরি, কিছু মনে করবেন না। আপনি প্লিজ সরি বলবেন না, আমারও খেয়াল রাখা উচিত ছিল। যাই হোক, নতুন মনে হচ্ছে ফার্স্ট ইয়ার। শিয়াবু হাই, আমি আপনার সিনিয়র ব্যাচ। সম্পর্কে তুমি আমার থেকে অনেক ছোট, তাই তুমি করে বললাম, কিছু মনে করো না কিন্তু। তার কথায় আমিও হালকা হেসে বললাম, অসুবিধা নেই ভাইয়া, আপনি আমাকে তুমি করেই বলতে পারেন, আই ডোন্ট মাইন্ড। যাই হোক, আমি ফাতেমা জোহরা নাভিলা। নাইস নেম। থ্যাঙ্কস ভাইয়া, আমি তাহলে এখন আসি, আমার ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। ও শিওর। আমি তাড়াতাড়ি পাশ কাটিয়ে চলে আসলাম আর মনে মনে বললাম, এই ছেলের সামনে আর ভুলেও দ্বিতীয়বার আসা যাবে না। ছেলেটাকে আমি কুফা দলের লিডারের সাথে দেখেছিলাম, নিশ্চয়ই ওই খাটাসের বন্ধু হবে। ক্লাসে বসে আছি আমি, পাশে রিয়া নেই। হুট করে মেয়েটা কোথায় যে গেল কে জানে। আপাতত আমার দৃষ্টি সামনে দাঁড়ানো হামির মেডিসিন ওরফে আরাফাত রহমান স্যারের দিকে। স্যার দেখতে উজ্জ্বল শ্যাম বর্ণের অধিকারী, কিন্তু তার চেহারা কিছুটা চামচাদের মতো টানা টানা। সেই সরু চোখ, বোচা নাক, চিকন ঠোঁট জোড়া, কিন্তু সব মিলিয়ে মাশাআল্লাহ। তাই তো ক্লাসের অধিকাংশ মেয়েরা তার উপর ক্রাশিত। অবিবাহিত আর কম বয়সী প্রফেসর হলে যা হয় আর কি। কিন্তু আমার কেন জানি স্যারকে একদমই ভাল লাগে। স্যার যখন ক্লাস করে সবাই তার দিকে কেমন ড্যাব 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 ভাবে তাকিয়ে থাকে হা করে। ইনফ্যাক্ট রিয়াও ব্যতিক্রম আলাদা নয়। আর আমার তখন প্রচুর ঘুম পায়। ব্যাটার লেকচার শুনলেই আমার চোখে যেত রাজ্যের সব ঘুম এসে 1 মিনিটে ভর করে ফেলে। ঘুমের জ্বালায় চোখ যেন খুলে রাখতে পারি না। এখনো রীতিমতো তাই হচ্ছে। তাই তো স্যারকে গোপন সূত্রে একখানা নিকনেম দিয়েছি আমি, কুম্ভকর্ণের হারিয়ে যাওয়া ছোটবেলার সেই ছোট ভাই। কুম্ভকর্ণ যেমন সারা দিন ঘুমায় আর ইনি পড়ার ছলে বলে ঘুম পাড়ায়, এই আর কি।
এফবিতে কিছুদিন আগে একটা পেজ দেখেছিলাম, ওইখানে মোটা গাটা অক্ষরে লেখা ছিল, এইখানে স্বল্প মূল্যে জিনদের দ্বারা কাজ সব করা হয়। এইখানে আপাতত হবে, এইখানে ফ্রিতে ঘুমের রাজ্য বিতরণ করা হয়, যার লাগবে এসে নিয়ে যান। অফার কিন্তু সীমিত সময়ের জন্য। আমি দিতে দিতে ঘড়ির দিকে দেখি বেল বাজতে আরো পাক্কা 10 মিনিট বাকি আছে। মানে আমাকে আরো মিনিট ঝিমাতে হবে এই ব্যাটার ঘ্যানের জন্য। জায়ান আর শিহাব স্যার থেকে অনুমতি নিয়ে নাভিলার ক্লাসরুমে আসলো। শিহাবের হাতে সাদা কাগজের মোড়ানো কিসের জন্য নোটিশ। জায়ান আর শিহাব ক্লাসে ঢুকতেই সবাই উঠে দাঁড়ালো, কিন্তু আমাদের নাভিলা সে তো আপাতত তার ঘুমের রাজ্যে তাড়ি জমিয়েছে, তাই তার আর এইদিকে আপাতত কিছু খেয়াল নেই। জায়ান মুচকি হাসি দিয়ে হাতের ইশারায় সবাইকে বসতে বললো। নিপ্র নীল চোখের জোড়া উপরে সানগ্লাস থাকায় সবার চোখের আড়ালে ক্লাসে আশেপাশে একবার ভালো করে চোখ বোলালো কাউকে খোঁজার জন্য, কিন্তু তাকে বেশি কষ্ট করতে আর হলো না। দ্বিতীয় সারিতে চতুর্থ বেঞ্চে ঘুমন্ত অবস্থায় নাভিলার দিকে তার নজর এসে পড়লো। ক্লাসের মাঝে কেমন দুহাত দিয়ে ব্যাগ আঁকড়ে ঘুমাচ্ছে মেয়েটা, কপালের ছোট ছোট চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে কপালে এলোমেলো হয়ে বাতাসে উঠছে। জায়ান নাবিলাকে দেখে ঠোঁট কামড়িয়ে হেসে দিল ক্লাসে। ও যে কেউ এভাবে ঘুমাতে পারে তার জানা ছিল না। নাবিলার থেকে নজর সরাতে তার পাশে একটি ছেলেকে বসা দেখলো। আপাতত ছেলেটির দৃষ্টি তার দিকে, নাবিলার দিকে না, কিন্তু জায়ানের এটা দেখে প্রচুর রেগে উঠলো। জায়ান পকেটে 2 হাত ঢুকিয়ে গম্ভীর হয়ে যায়। নাভিলা যে বেঞ্চে বসেছে বেঞ্চিটির সামনে গিয়ে শটান হয়ে দাঁড়ালো। রাগে বেঞ্চে সজোরে শব্দ করে একটা বাড়ি মারলো। হুটহাট বেঞ্চে এমন ভূমিকম্প হওয়াতে নাভিলার কাঁচা ঘুম ভেঙে যায়। ও থরথর করে কেঁপে ওঠে। ভয়ার্ত হয়ে বুকে 1 হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে উঠে দাঁড়াতেই হঠাৎ জাহানের চোখে চোখ পড়াতে নাভিলা কিছুটা থমকে গেল। জায়ান ওর দিকে কেমন তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। নিভ্র নীল চোখ জোড়া কেমন ভয়ঙ্কর লাল হয়ে আছে, কপালের 2 দিকের রংগুলো ফুলে আছে। জায়ানের রাগার কারণ নাভিলা ঠিক বুঝতে পারল না, কিন্তু তাকে দেখতে আপাতত কোনো হিংস্র প্রাণীর থেকে কমও লাগছে না। নাভিলার কেন জানি খুব ভয় করছে। ও জায়ান থেকে দুটো চোখ নামিয়ে নিল, কাঁপা কাঁপা গলায় বলল, আপনি এইখানে? এটা ক্লাসরুম না তোমার বেডরুম? কোনটা? আনসার মি ড্যাম ইট। জায়ান ধমকে সুরে বলে উঠল। নাভিলা জায়ানের ধমকে কিছুটা কেঁপে উঠল। ক্লাসরুমে সবাই এখন তাদের দিকে কেমন করে যেন বাঁকা নজরে তাকিয়ে আছে। অনেকে মিটমিটে হাসছে ও নাভিলা আর চোখে আশেপাশে সবার দিকে তাকিয়ে ভয়ে এবার কাঁদো কাঁদো হয়ে সাথে সাথে মাথা নিচু করে বলে ফেলল, সারা রাত বাসায় কি করো? বসে বসে মশা মারো যে ক্লাসরুমে এসে এমন ঘুমাচ্ছ? ইডিয়েট! ক্লাস যে একটা ইম্পর্টেন্ট টপিকের ওপর চলছে সে খেয়াল কি আছে তোমার? ওহ সরি, থাকবে বা কি করে, তুমি তো আপাতত ক্লাসে বসে ঘুমাতে ব্যস্ত। নাভিলার এখন চিৎকার করে বলতে মন চাচ্ছে, আমি সারা রাত মশা মারি না হাতি মারি? মশা মারি তাতে তোর কি রে? হ্যাঁ, কে তুই যা আমি তোরে কৈফিয়ত দিমু? আর এত চিল্লাচ্ছিস কেন বেয়াদব? আমাকে দেখে তোর কোন অ্যাঙ্গেলে বয়রা মনে হয়? কিন্তু আফসোস নাভিলা ভয়ে কথাগুলো বলতে আর পারল না, তাই নিতান্ত মনে মনে বলল। নাভিলা লজ্জায় অপমানে মাথা নিচু করে আছে, ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে এবার নিঃশব্দে কান্না করছে। জায়ান সোজা হয়ে দাঁড়িয়ে এক নজর নাভিলার মুখের দিকে তাকিয়ে আর কিছু না বলে এবার সোজা হয়ে চলে আসলো শিহাবের সামনে, এসে তার পাশে দাঁড়ালো। তারপর শিহাব তার হাতে কাগজের বাজ খুলে নবীন বরণ অনুষ্ঠানে নিয়ে আলোচনা করতে লাগে। আগামী পরশুদিন তাদের নবীন বরণ, যেহেতু তারা নবীন তাই মেয়েদের শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি পরে আসতে হবে। যার যে কালার ইচ্ছে সে সে কালার পরে আসতে পারবে। এখানে কোনো কালার আনুমানিকভাবে নির্দিষ্ট করে দেওয়া হয়নি কারোর জন্য। আর কেউ যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায়, যেমন নাচ, গান, কবিতা, আবৃত্তি, অভিনয় সবকিছুই আছে। দিতে চাইলে ক্লাস শেষে সিনিয়রদের কাছে হল রুমে এসে নাম দিতে। মেয়েগুলো তো হা করে জায়ান আর শিয়াবের দিকে তাকিয়ে আছে, আর জায়ান তীক্ষ্ণ নজরে নাভিলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শিয়াবের কথা শেষ হতেই তারা স্যার থেকে অনুমতি নিয়ে ক্লাস থেকে বের হসে। জায়ান যেতে নাভিলা রেগে তেলে বেগুনে জ্বলে পাশে বসা ছেলেকে বলে ওঠে, ওই বেয়াদব ছেলে, আমাকে একে ডাক দাওনি কেন? বিশ্বাস করো আমি তো খেয়াল করিনি তুমি যে ঘুমিয়েছিলে তাই। আর বিশ্বাস, তোমাকে আমার পাশে বসতে দেওয়াটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। না তুমি পাশে বসতে, আর না আমি এখানে ঘুমাতাম, আর না ওই অসভ্য ছেলে আজকে আমাকে ফ্রিতে এতগুলো বদহজম টাইপ কথা শোনাতো। বারে
আমি কি করলাম যে তুমি আমাকে ঝাড়ছো? চুপ একদম, আর একটা কথাও বলবা না। ক্লাসরুম থেকে বেরিয়ে করিডোরে হাঁটতে হাঁটতে রিয়াকে ফোন দিলাম। মেয়েটা আসি বলে কোথায় গায়েব হয়ে গেল। প্রথম 2 রিং হওয়ার পরপরই ওই পাশ থেকে ফোন ধরতেই, ওই ফাজিলের হাড্ডি, কই তুই? ক্যান্টিনে। আর কই? ক্লাস কি শেষ রে? আসি বলে যে ভাসি হয়েছিস সে খেয়াল কি আছে তোর? হ্যাঁ, এখন আসছে বলতে ক্লাস শেষ রে। তোর জন্য কি বসে থাকবে তোর সেই ক্যাবলা কান্তর ওরফে কুম্ভকর্ণের ছোট ভাই? এই, স্যারকে কিছু বলবি না বলে দিলাম। তোর এত জলে রে বন্ধু, তোর এত জলে কেন? 102 নাম্বার ক্রাশ বলে কথা, জ্বালাবেই তো। তা তুই বুঝবি না? এখন তুই জলদি করে ক্যান্টিনে আয় তো বোন, খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে আমার। আসছি দাঁড়া। হ্যাঁ, জলদি করে আয় বোন। ক্যাম্পাস পেরিয়ে ক্যান্টিনে আসতে নিতেই নাবিলা কিছুটা থমকে দাঁড়ালো কৃষ্ণচূড়া গাছের নিচে জায়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে। জায়ানের দৃষ্টি নজর আপাতত সামনের দিকে, কানে ফোন গুঁজে আবারও কার সাথে যেন কথা বলছে। চেহারার ভঙ্গি বলছে কারোর সাথে খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। এই অলডো সিটিজেন তো দেখি সারাক্ষণ কারে ফোন গুজেই রাখে, ব্যাপার কি? কার সাথে তো প্রেম আলাপ করে, তোর তাতে আমার কি? আমি কেনই বা এত ভাবছি? হঠাৎ কিছুক্ষণ আগের ক্লাসের রুমের অপমানের কথা মনে পড়তেই নাবিলা এবার তীক্ষ্ণ নজরে যার দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে হনহন করে সেখান থেকে চলে গেল। ক্যান্টিনে এসে রিয়াকে খুঁজতে লাগলাম, কিন্তু ক্যান্টিনে কোথাও মেয়েটা নেই। গেল কোথায়? ওর তো এখানেই থাকার কথা ছিল। তাহলে আমাকে আসতে বলে এখন নিজেই উধাও। ও কি আবার আমাকে খুঁজতে ডিপার্টমেন্টে চলে গেল না তো? দূর, কি একটা উটকো ঝামেলা। একবার 4 তালা থেকে নামো তো আবার ওঠো, লও ঠেলা। দূর, ভাল লাগে না কিছু। বিরক্তি নিয়ে কাঁধ ব্যাগ থেকে ফোন বের করে কল লিস্টে গিয়ে চট করে রিয়ার নাম্বারে ডায়াল করলাম। কিন্তু অপর পাশ থেকে সে চেনা জানা অতি বিরক্তিকর একটা মেয়েলি আওয়াজ ভেসে আসলো কানে বারবার। এই মুহূর্তে আপনার ডায়ালকৃত নাম্বার সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। এভাবে ফোন বন্ধ করে রাখার মানে কি ভাই? এবার আমার রাগ চরম লেভেলের 7 আসমানে উপরে উঠে গেল। রাগে গজগজ করতে করতে বিরক্তি নিয়ে আমি ভার্সিটিতে রিয়াকে খুঁজতে লাগলাম, কিন্তু অবাক করার বিষয় ও কোথাও নেই। পুরো আধা ঘন্টা ধরে আমি ওকে ক্যাম্পাসের অলি গলি খুঁজে সব জায়গায় খুঁজে চলেছি, কোথাও নেই। তাহলে কি মেয়েটা চলে গেল? আমাকে এভাবে না বলে যাওয়ার মানে কি? মনে তো চাচ্ছে এই মুহূর্তে ওকে হাতের সামনে পেলে খুন করে ফেলতাম। বেয়াদব মেয়ে কোথাকার। রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। কপালের জমে থাকা ঘাম মুছতে গিয়ে আকাশের দিকে খেয়াল করলাম। দেখি অবস্থা কেমন গুমোট হয়ে আছে। যে কোনো মুহূর্তে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যাবে। কপাল মন্দ থাকলে সব দিক দিয়েই মন্দ হতে হয়। মুহূর্তে একটা রিক্সা পেয়ে গেলে আর সমস্যা হবে না। কোনো রকম ভাবে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে পারলেই হবে। আর দেরি না করে দ্রুত পা চাললাম ইউনিভার্সিটির বাইরে। বাইরে এসে পায়ে গতি বাড়িয়ে হাঁটতে লাগলাম আর আশেপাশে রিক্সা খুঁজতে লাগলাম। কিন্তু সমস্যা হলো রিক্সা পাওয়া যাচ্ছে না। এই ঢাকা শহরে একটাই সমস্যা, আবহাওয়া একটু পান থেকে চুন হলে মানে খারাপ দেখালেই সব রিক্সা উধাও হয়ে যায়। যারা থাকে তাদের মুহূর্তে আবার ডিমান্ড বেড়ে যায়। এই যেমন হাতের সামনে আপাতত যাদের পাচ্ছি তারা বাস স্ট্যান্ডের ওই দিকে যেতে চাইছে না। কেন? একটু গেলে সমস্যা কি হবে তাদের? এখন আবার প্রচুর কান্না আসছে। মনে যাচ্ছে রাস্তায় বসে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করে দিই। একে তো রিয়া এমন বাজে কাজ করলো আমার সাথে, দ্বিতীয়ত এদিকে আকাশও আস্তে আস্তে তার গম্ভীর ভাবটা আরো গম্ভীরতম করে আসছে। যে কোনো মুহূর্তে টুপ করে এক পশলা বৃষ্টি হয়ে এসে সবাইকে ভিজিয়ে দিয়ে চলে যাবে। মুহূর্তের মধ্যে আমার ভাবনাকে সত্য করে দিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি এসে আমাকে মুহূর্তে ভিজিয়ে কাক ভেজা করে দিল। ডানে বামে তাকিয়ে কোনো রকমে এক দৌড় দিয়ে ল্যাম্পপোস্টের নিচে চায়ের টঙের দোকানের ছাউনি গিয়ে দাঁড়ালাম। অনেকটাই ভিজে গেছি। টঙের দোকানটা আপাতত বন্ধ, আর আশেপাশেও দূর দূরান্ত এই দিকটায় তেমন কেউ নেই আমাকে দেখার মতো। এটা দেখে ভেতর থেকে একটা চাপা স্বস্তি নিঃশ্বাস ত্যাগ করলাম। হাত দিয়ে ওড়না কোনাগুলো ঝাড়তে নিতে খেয়াল করলাম দূর থেকে জায়ান মাথার ওপর এক হাত উঁচু করে
ধরে দৌড়ে আসছে এই দিকটায়। ওকে হঠাৎ এইভাবে আসতে দেখে কেন যেন আমার বুকের ভেতর ধুক করে উঠল। জায়ান যত কাছে আসতে লাগলো, হৃৎপিণ্ডের কাঁপন ততই জোরে বাড়তে লাগলো। হার্টবিটগুলো কেমন ঢাকঢোল বাজাচ্ছে। জায়ান দৌড়ে এসে আমার একদম পাশে এসে দাঁড়ালো। সেও অনেকটা বৃষ্টিতে ভিজে গেছে। তার পরনে ডার্ক কফি কালারের টি শার্ট, ভিজে একেবারে তার শরীরের ভাঁজের সাথে লেপ্টে আছে। আমার থেকে এক হাত দূরে দাঁড়িয়ে জায়ান চোখ বুজে এক হাতের সাহায্যে তার ভেজা চুলগুলো হাত দিয়ে বোলাতে লাগলো। শুভ্র বিন্দু বিন্দু জমে থাকা পানিগুলো চুল থেকে ছড়িয়ে ছিটিয়ে ঝরতে লাগলো। এই মুহূর্তে জায়ানকে দেখতে অনেকটাই স্নিগ্ধ লাগছে আমার কাছে। কেন জানি আমি তার দিকে কিছুক্ষণ অপলকভাবে তাকিয়ে থেকে চট করে চোখ সরিয়ে নিলাম আর জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। আমি এত নির্লজ্জ হলাম কবে? সকালে সে আমাকে এতগুলো কথা শোনালো আর সে আমি তার দিকে এতক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়েছিলাম। ছে মানিজ্জত পাঞ্চাচ্ছি আমার। ওরা চোখে আবারও তাকিয়ে দেখি সে এখনো আমার দিকে তাকায়ও নি। তার ভাব দেখে মনে হচ্ছে সে আমাকে চেনেই না। আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটাও সে দেখেনি। তার এমন গা জ্বলানো অ্যাটিটিউড দেখলে আমার বড্ড বমি পায়। আমি কি তার সাধে আর খাটাস বলি? তার সব দোষে গুণে বলি বেটা খাটাস।